হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আজ আবার চলে এলাম একটি নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে। আশা করব তোমরা সকলে ভালো আছো। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছে সোদপুর থেকে আশিস মিত্র। তার কর্মজীবনের একটি ভাড়া বাড়িতে ঘটে যাওয়া খুব ভয়ঙ্কর একটা সত্য ঘটনা তিনি শেয়ার করেছেন, আর আজ আমি সেটাই তোমাদের তার হয়ে পড়ে শোনাবো। হ্যালো সুপর্ণাদি, আপনি কেমন আছেন? আপনার চ্যানেলের ঘটনাগুলো শুনতে আমাদের বেশ ভালোই লাগে, তাই আমার কর্মজীবনের ভাড়া বাড়ির একটি ঘটনা আপনাকে পাঠালাম। আশা করব এই ঘটনাটি আপনি আপনার চ্যানেলে পড়ে শোনাবেন। আর দিদি, আপনি যদি সপ্তাহে 2টো করে ঘটনা বলেন তাহলে খুব ভালো লাগে। আচ্ছা দাদা, দেখুন, আপনি যে কথা বলছেন, আমি সপ্তাহে 2টো করে ঘটনা বলি, কিন্তু সত্য ঘটনা না হলে তো বলা যায় না। আমার নিজের আত্মীয় পরিজনদের ঘটনা তো বলেছি, আর যারা আমাকে ঘটনা শেয়ার করেছেন তাদেরটাও বলেছি। আপনার মতো আরও সবাই যদি আমাকে ঘটনা পাঠায় তাহলে আমার বলতে খুব সুবিধা হয়। তাই বলছি, আমাকে তোমাদের জানা কোনো সত্য ভৌতিক ঘটনা শেয়ার করো। এবার চলে আসি আজকের মূল বিষয়। আমার নাম আশিস মিত্র। এই ঘটনাটি 2017 সালের। আমার বাড়ি বহরমপুরে আমার মা, বাবা, ছোট ভাই আর স্ত্রী, এই নিয়েই সংসার। প্রথমে আমি বহরমপুরে ছোটোখাটো একটা কাজ করতাম, কিন্তু তা দিয়ে সংসার চলতো না। তারপর আমি কলকাতায় চাকরির সন্ধান করি, আর পেয়েও যাই। বহরমপুর থেকে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করতে খুবই অসুবিধা, তাই আমি ঠিক করলাম যে আমি কলকাতার কাছাকাছি ঘর ভাড়া নিয়ে থাকব। কলকাতার ঘর ভাড়া বড্ড বেশি, তাই কাছাকাছি ব্যারাকপুরের একটি বাড়িতে পেইং গেস্ট হিসেবেই রইলাম। আপনারা তো জানেন যে বাড়িতে পেইং গেস্ট থাকে সেই বাড়িতেই খাবারের ব্যবস্থাও থাকে। কিন্তু আমি যে বাড়িতে গিয়ে উঠেছি সেই বাড়িতে বাড়িওয়ালারা বয়স্ক, মানে মাসিমা ও মেসোমশাই দুজনেরই বয়স হয়েছে, তাই তারা আমার খাবারের ব্যবস্থা করতে পারতো না। আর আমিও চাইতাম না বয়স্ক মানুষদের কষ্ট দিতে। আমি তো সকাল 8টায় বেরিয়ে যেতাম, আর রাতে বাইরের থেকে খাবার কিনে ঘরে ফিরতাম, আর দুপুরে ক্যান্টিনেই খেয়ে নিতাম। এই রকমভাবে 6-7 মাস কেটে যায়। এতে আমার খরচাও বেশি হতো, আর আমার শরীরও খারাপ হতে লাগলো, কারণ রোজ রোজ বাইরের তেল মশলার খাবার শরীর নিতে পারছিল না। তার মধ্যে খরচাও হচ্ছে, বাড়িতে টাকা পাঠানো, আবার আমার যাতায়াতে ভাড়া, পেইং গেস্ট যেখানে রয়েছি সেখানকার ভাড়া, সব মিলিয়ে আমার নাজেহাল অবস্থা। তারপর ভাবলাম যে যদি একটা ঘর ভাড়া নিই তাহলে স্ত্রীকে নিয়ে আসতাম, অন্তত বাড়ির খাবারটা তো পেতাম। কিন্তু আমার তো সময়ই নেই বাড়ি খোঁজার, কারণ সপ্তাহে 6 দিন ডিউটি করে শনিবার হাফবেলা করে বিকেলে বাড়ি যেতাম, আবার রবিবার রাতে ফিরে আসতাম। তাই আমার পক্ষে সম্ভব হতো না। কিন্তু এইভাবে তো আর চলে না, তাই ঠিক করলাম যে কয়েক সপ্তাহ বাড়ি যাব না, তখন না হয় বাড়ি খুঁজব। তাই মা আর বাবার সাথে আলোচনা করলাম, তারাও বলল এটাই ঠিক হবে, তাই কর বাবা। আমি প্রতি রবিবার সকালে ঘুম থেকে 8টার সময় উঠে স্নান করে বেরিয়ে পড়তাম ঘর খুঁজতে। টিফিন, দুপুরের খাওয়া একবারে সেরে সন্ধেবেলায় ঘরে ঢুকতাম। মাসিমা একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, কি বাবা, তুমি বাড়ি না গিয়ে প্রতি রবিবার সকালে বেরিয়ে যাও আর সন্ধেবেলায় ফেরো, কিছু হয়েছে? আমি তখন আমার সমস্ত অসুবিধার কথা সব বলি।
সব শুনে মাসিমা বললেন, হ্যাঁ বাবা, তুমি তো দেখছো আমি এখন আর পারি না, বয়স হয়েছে। তাই তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম, তোমার যেটা সুবিধা হবে সেটাই করো। আমি বললাম, না না মাসিমা, এইসব কি বলছেন? আপনি যদি আমার জন্য কিছু করতেন তাহলে আমার অস্বস্তি লাগতো, আর আমিও পারবো না আপনাদের কাছ থেকে কোনো সাহায্য নিতে। তা প্রতি রবিবার বেরোতাম ঘর খুঁজতে, কিন্তু আমার সাধ্যের মধ্যে ঘর পাচ্ছিলাম না। একদিন আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছি, একটি ছেলে এসে আমার পাশে বসে চায়ের অর্ডার দিল। আমি চা খেতে খেতে ছেলেটির দিকে তাকালাম, কেমন যেন চেনা চেনা লাগলো। ও আমার দিকে তাকালো, তারপর আমাকে বলল, একটা কথা বলবো? আপনার নাম কি আশিস? তখন আমি বললাম, হ্যাঁ, আশিস মিত্র। তখনও আমাকে বলল, আরে আমি শুভঙ্কর, শুভঙ্কর রায়, আমাকে চিনতে পারছিস না? তখন আমার মনে পড়ল, এ তো কলেজ লাইফের বন্ধু। আমাদের মধ্যে না খুব ভালো বন্ধুত্ব ছিল। তাই চা খেতে খেতে অনেক গল্প হলো কলেজ সময়ের। তারপর আসল কথায় এলাম আমি। শুভঙ্কর আমায় জিজ্ঞাসা করলো, কী রে তুই এখানে, তোর বাড়ি তো বহরমপুরে, এখানে বাড়ি কিনেছিস নাকি? আমি বললাম, না না, বাড়ি কিনবো, আমি বহরমপুরেই থাকি, কিন্তু কর্মসূত্রে এখানে। বলে ওকে সমস্ত কথা বললাম। ও সব শুনে আমাকে বলল, আমরা যেখানে থাকি সেখানে কোনো ঘর ভাড়া তো নেই, আর তাছাড়া এখন ভাড়াও তো বেশি। আমি তখন বললাম, না রে, তোকে তো সব বললাম, আমার পক্ষে বেশি ভাড়া দিয়ে থাকা সম্ভব নয়। দেখ না, বাড়িতে টাকা পাঠানো, আমার যাতায়াতে ভাড়া, তারপর যেখানে পেইং গেস্ট রয়েছি সেইখানে ভাড়া, এখন যদি আবার একটা ঘর ভাড়া নিই সেই তারও খরচা। আমার তো থাকার মতন ভালো একটা ঘর পেলেই যথেষ্ট। বুঝতেই তো পারছিস, আমার জন্য এইটুকু উপকার করে দে না ভাই। শুভঙ্কর বলল, ঠিক আছে, আমাকে কটা দিন সময় দে, আমি দেখছি কি করতে পারি। আর হ্যাঁ, তোর ফোন নাম্বারটা আমাকে দে। আমি ওকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। শুভঙ্করের বাড়ি ব্যারাকপুরে, ওর পেশা ব্যবসা। আমি আর ও কলকাতার কলেজেই পড়তাম, তখন আমি হোস্টেলে থেকেই পড়াশোনা করতাম। তারপর একদিন সকালে শুভঙ্কর আমাকে ফোন করে বলল, হ্যাঁ রে আশিস, একটি ঘর পেয়েছি তোর পছন্দ মতোই, তুই কি আজকে দেখতে যেতে পারবি? আমি বললাম, হ্যাঁ পারবো, কখন যাবি বল? শুভঙ্কর বলল, তুই অফিস থেকে ফিরলেই আমাকে একটা ফোন করিস। আমি বললাম, কত দূরে? ও বলল, বেশি দূরে নয়। আমি জায়গাটার নাম না বলতে চাইছি না। সেদিন অফিস থেকেই তাড়াতাড়ি বেরিয়ে শুভকে আমি ফোন করলাম। ও বলল, তুই স্টেশনে থাকিস, আমি আসছি। তারপর আমরা দুজনে মিলে ঘর দেখতে গেলাম। বাড়িটা বেশ সুন্দর, একতলা। বাড়িতে অনেক গাছপালাও আছে, ফলের গাছ, ফুলের গাছ। ভেতরে ঢুকেই দেখলাম একটা বেশ বড় ঘর, রান্নাঘর, বাথরুম ও বারান্দা। বেশ সুন্দর, পরিবেশও সুন্দর, নিঝুম। পাশে বাড়িঘর আছে, তবে ঘেঁষাঘেঁষি নয়। জলের ব্যবস্থাও খুব ভালো। সব দিক দিয়ে বলতে গেলে খুবই ভালো। আমার খুব পছন্দ হয়েছে। শুভ আমাকে বলল, কিরে কেমন লাগলো? আমি বললাম, খুব ভালো তো, তবে ভাড়াটা কত? শুভ বলল, আরে বাড়িওয়ালা এখানে থাকে না, বিদেশে থাকে। এখানে বয়স্ক মা বাবা থাকতো, এই 2 বছর হলো মা বাবাকেও নিয়ে গেছে, কে এখানে দেখবে এই ভেবে। আর এই বাড়িটা ভাড়া দিয়ে গেছিল। এখানে নাকি কোথাও আত্মীয় আছে, তারাই দেখাশোনা করে। আমি বললাম, তুই এ বাড়ি খোঁজ পেলি কী করে? শুভ বলল, আমি একজন চেনাশোনা
লোককে বলেছিলাম, সেই আমাকে কালকে বলল, জানিস ভাড়াটাও কম, তোর পক্ষে ভালোই। তাই আমি শোনা মাত্রই তোকে নিয়ে এলাম। একজন ভাড়াটিয়া বলে ছিল, এই কমাস হলো নাকি চলে গেছে। আমি বললাম, হ্যাঁ রে, এত সুন্দর বাড়ি, এই রকম জায়গায় ভাড়া এত কম কেন রে? শুভ বলল, বিদেশে থাকে, পয়সারও অভাব নেই, হয়তো বাড়িটা দেখাশোনার জন্য ভাড়া দিচ্ছে। তোর এত ভাবার কি দরকার? তুই ভালো ঘর পেয়েছিস, ভাড়াও কম, ব্যাস হয়ে গেল। আমি বললাম, তাও এই ঘরে ভাড়া হওয়া উচিত 5-6 হাজার, সেখানে 3,000 টাকা। বাড়িওয়ালা বছরে একবার আসে, তখন নাকি ভাড়ার টাকা নিয়ে যায়। আমি আর কিছু না ভেবেই নিয়ে নিলাম ঘরটা। যে লোকটা শুভকে সন্ধান দিয়েছিল তার সাথে নাকি আত্মীয়র জানাশোনা, সেই জন্যই লোকটাকে অ্যাডভান্স দিয়ে বাড়িতে চলে গেলাম ওয়াইফকে নিয়ে আসতে। শুভ আমাকে ফোনে বলল, আসিস, আমি না আমাদের বাড়ির কাজের মাসিকে দিয়ে ঘর পরিষ্কার করে রাখছি, তুই বৌদিকে নিয়ে তাড়াতাড়ি আয়। আমি বললাম, ঠিক আছে। পরের দিন ওয়াইফকে নিয়ে চলে এলাম। এসে দেখি মাসি কাজ করে বাড়ি যাচ্ছে, শুভও আছে, কিন্তু কি কথা কাটাকাটি হচ্ছে। আমরা ভেতরে ঢুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? শুভ বলে, আরে দেখ না, মাসিকে সকালে এখানে পৌঁছে দিয়ে চলে গেছিলাম, বললাম তুমি কাজ করো, আমি 1 ঘন্টা পরে এসে তোমায় নিয়ে যাব। তা আমি ঘন্টা খানেক পরে এসছি, মাসি বলে আমি নাকি 2 বার এসছি, অথচ মাসিকে দেখা দিইনি। মাসি বলল, হ্যাঁ গো, শুভ দাদা বাবু এসেছিল। শুভ বলল, তুমি আমায় দেখেছো? মাসি বলল, দেখিনি, তবে আমি দরজা বন্ধ করে কাজ করছিলাম, দরজাটা কে যেন খুললো, তা আমি ভাবলাম দাদাবাবু এসছে। আমি আবার দাদাবাবু ভেবে কত কথা বলতে শুরু করেছি, তা দেখি কোনো কথাই বলে না। আমি বললাম, ও দাদাবাবু, কথা বলছো না কেন, আবার চলে গেলে? যখন রান্নাঘর পরিষ্কার করছি তখন আবার দরজা খোলার আওয়াজ। আমি বললাম, ওই আবার এলো। আমি আর কোনো কথাই বলিনি। সব পরিষ্কার করে যখন বাইরে এলাম তখন দেখি উনি আবার আসছে। আমি তখন গিয়ে বললাম, হয়তো পাশের বাড়ির দরজা খোলার আওয়াজ পেয়েছো মাসি। মাসি বলল, হবে হয়তো। সেদিন হোটেল থেকে খাবার এনে খেয়েছিলাম, কিন্তু যখন ঘরের রাত্রিরে যখন শুয়েছিলাম তখন যেন মনে হচ্ছিল আমরা দুজন ছাড়াও ঘরে যেন আরও কেউ আছে, কেমন যেন একটা লাগছিল, মনে হচ্ছিল আরও কেউ আছে বাড়িতে। তা যাই হোক, পরের দিন থেকে রান্নার ব্যবস্থা করব, তাই পরের দিন অফিস ছিল বলে আমি খুব ভোরে উঠে রান্নার যতটা ব্যবস্থা করা যায় করে আমি ডিউটি চলে যাই। সেই দিন হোটেল থেকেই খাবার এনে খেয়েছিলাম, কিন্তু রাত্রিরটায় না যখন শুয়েছিলাম তখন মনে হচ্ছিল যে আমি আর আমার ওয়াইফ ছাড়াও আরও কেউ বাড়িতে আছে, আমার যেন মনে হচ্ছিল এটা। তা যাই হোক, পরের দিন থেকে রান্নার ব্যবস্থা করব। পরের দিন অফিস ছিল বলে আমি খুব ভোরে উঠে রান্নার যতটা ব্যবস্থা করার করে ডিউটি চলে যাই। বাসন কোসন বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। প্রথম কোনো অসুবিধা সেরম হয়নি, ভালোই ছিলাম 2-1 দিন। 1 সপ্তাহ কাটতে না কাটতেই শুরু হলো। আমি তো সকালে ডিউটি যেতাম, সারা দিন ওই থাকতো। একদিন আমি ডিউটি থেকে ফিরেই দেখি ও বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হয়েছে, বাইরে দাঁড়িয়ে আছো? ও আমাকে দেখেই কান্না শুরু করে দিল। আমি বললাম, কি হয়েছে বলবে তো? ও বলল, এই বাড়িতে কেউ আছে। আমি বললাম, মানে? হ্যাঁ গো, কেউ আছে। তুমি অফিস যাওয়ার পর আমি না সব কাজ সেরে স্নান করে রান্না করতে যাব, তা রান্নার সব জোগাড় করে জল আনতে গেছি, এসে দেখি গ্যাসে ভাত বসানো, কিন্তু আমি তো ভাত বসাইনি।
আমি ভাবলাম সব গুছিয়ে তারপরে বসাবো। তারপরে ভাবলাম কি জানি হয়তো ভুলে আমিই বসিয়েছি। ওমা, তারপর দেখি কি ঘরে না ফ্যান চলছে। কি হলো, ঘরে আমি আবার কখন ফ্যান চালালাম? আবার গিয়ে ঘরে গিয়ে ফ্যানটা বন্ধ করলাম। কিন্তু আমি ভাবছি যে আমি তো ঘরেই ঢুকলাম না, তাহলে ঘরে ফ্যানটাই বা কখন চালালাম? এত ভুল ও মন আমার কবে থেকে হলো? তারপরে রান্না করে বাসন মেজে আমি খেয়ে দিয়ে সব পরিষ্কার করে রান্নাঘর বন্ধ করে দিয়ে ঘরে এসে শুয়েছি। চোখটা না লেগে গেছিল। হঠাৎ দরজা খোলার শব্দ। আমি ভাবলাম বিড়াল বোধ হয়। তারপর গিয়ে দেখি রান্নাঘরের দরজা খোলা। আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে। আমি সব শুনে বললাম, ধুর, এসব তোমার মনের ভুল। এত কমে একটা ভালো বাড়ি পেলাম আর তুমি কি বলছো? ও বলল, দেখো, এর জন্যই হয়তো ভাড়া কম। রাতে খেয়ে শুয়েছি, সারাদিনের ক্লান্তিতে না ঘুমিয়ে পড়েছি। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে দেখি গ্লাসের জল পড়ে গেছে। রাতে জল খাওয়ার অভ্যাস আমার বরাবরই, তাই 1 গ্লাস করে জল রাখি। ও বলল উঠে কাঁপতে কাঁপতে, দেখেছো, কোথাও তো হাওয়া নেই, তা পড়লো কি করে গ্লাসটা? ঘরের দরজাটা বন্ধ ছিল, সেটাও দেখি খোলা। তখন আমার মনে সন্দেহ হলো, কারণ ঘরের দরজাটা ছিটকানি আমিই দিয়েছিলাম। আমি আবার তাও করে ওকে বললাম, তুমি কি বাথরুমে গেছিলে? ও বলল, না না। তাহলে? তারপর থেকে ডিউটি থেকে যখনই আমি বাড়ি আসি তখনই দেখি বারান্দায় ও দাঁড়িয়ে থাকে। আমি জিজ্ঞাসা করি যে কি ব্যাপার, তুমি রোজ কেন দাঁড়িয়ে থাকো? আমি ঘরে থাকতেই পারছি না, তুমি যতক্ষণ না আসছো ততক্ষণ আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি। তো এরকমই চলতে থাকে। তারপর একদিন রাতে শুয়ে আছি, আমি আর ও কথা বলছিলাম। হঠাৎ শুনতে পেলাম রান্নাঘরে বাসনের আওয়াজ। মনে হচ্ছে যেন কেউ রান্নাঘরে কাজ করছে, বাসন টাসন নাড়াচাড়া করছে। আমরা দুজনেই উঠে রান্নাঘরে যাই। গিয়ে দেখি সব বাসন এলোমেলো হয়ে পড়ে রয়েছে, বেসিনের কল খোলা। এইসব দেখে না সারা রাত দুজনে কেউ ঘুমায়নি। সকাল হতেই শুভকে ফোন করে সব বললাম। আমি আর সেদিনকে ডিউটি যাইনি। শুভ আসতেই আমরা দুজনেই ওকে সমস্ত কিছু বললাম। তখন শুভ বলল, আসিস, মাসি তাহলে ঠিকই বলেছিল রে। আমি বললাম, দেখ শুভ, আর থাকতে পারবো না। আমি ঠিক করেছি রে, আমি আর এখানে থাকবো না। কটা দিন কষ্ট করেছিলাম, কারণ ঘর খুঁজতেও তো সময় লাগে। তারপর সোদপুরে একটি ঘর পেয়ে চলে যাই। ভাড়াটা একটু বেশি, কিন্তু উপায় তো নেই। যখন উঠে যাই তখন শুনেছিলাম যে একটি ছেলে ও মেয়ে ভালোবেসে বিয়ে করে ওখানে থাকতো। তারপর কিছু মাস পরে মেয়েটির জ্বর হয়। সেটা যে কী জ্বর কেউ ধরতেই পারেনি অসুখটা। তখন থেকেই মেয়েটার শরীর এতটাই খারাপ হয়েছিল যে একদিন হঠাৎ মেয়েটি মারা যায়। ওদের দুজনের এত মিল ছিল, এত ভালোবাসা ছিল যে মেয়েটি মারা যাওয়ার পরে ছেলেটিও কষ্টে সুইসাইড করে। এরপর থেকেই নাকি যারা ভাড়া এসেছিল তারা দেখতে পেয়েছে, কিন্তু কেউ আর থাকতে পারেনি। আমরা চলে যাওয়ার পরেও 2টি ভাড়া এসেছিল, তারাও 1 মাসের বেশি থাকতে পারেনি। এই ঘটনাটি আমি আপনাকে পাঠালাম, আপনার চ্যানেলে পড়ে শোনাবেন। নতুন বছরে আপনাকে আর আপনাদের চ্যানেলের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন। এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন, আমি তোমাদের পড়ে শোনালাম। কত অজানা রোগ আমাদের শরীরে বাসা বেঁধে থাকে, আমরা ধরতেও পারি না। রোগ তো আর একদিনে হয় না, অনেক দিন ধরে বাসা বাঁধে। এই মেয়েটিরও তাই হয়েছিল হয়তো।
অকালেই দুটো প্রাণ চলে গেল। তা আজকের ঘটনাটি শুনে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমাদেরও কোনো সত্য ঘটনা ঘটে থাকলে অবশ্যই আমাকে পাঠিও। তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারো। আমার ইমেল হলো raterbibhishika@gmail.com। এটার তলায় ডেসক্রিপশানেও দেওয়া আছে।